এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরই জানা যাবে দিনক্ষণ। নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি আগামীকাল আসবে, 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। হাসপাতালে চিকিৎসার দেখভাল করছেন পুত্রবধূ জুবাইদা রহমান। খালেদা জিয়ার সুস্থতার জন্য অন্তর্বর্তী সরকার ও বিএনপির উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া। ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন। অভ্যুত্থানে হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকরী সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে এখনো সাড়া মেলেনি দিল্লির, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন করতে পারিনি। চট্টগ্রাম, খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা। শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা। বান্দরবানের নির্জন পাহাড়ি সড়কে কোটি টাকার অনিয়ম, এক যুগ পর শুরু হয়েছে কার্পেটিং। প্রভাবশালীদের সুবিধা দিতে সরকারি অর্থের অপচয়। কোনো গাড়ির রাস্তা না, ওটা হবার কথাও না। দাদা কোনো গ্রাম নাই, পাড়া নাই, কোনো ইয়ে নাই। এলজিডি অফিসের কিছু কর্মকর্তা এবং ঠিকাদার সমন্বয়ে এখানে তারা একটি জনমানবহীন জায়গায় সেই কাজটা করতেছে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাতের শারীরিক অবস্থার অবনতি এবং কাতারের এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পিছিয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর যাত্রার উপযুক্ত হলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। তাকে বহনের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার এসে পৌঁছাতে পারে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, কারিগরি ত্রুটির কারণে সেটি আসতে পারছে না। কাতার কর্তৃপক্ষই বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে বলে জানান বিএনপি মহাসচিব। গত 23 নভেম্বর হার্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা একটু ফ্লাই। ম্যাডামের শারীরিক অবস্থাটা তাই, তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল একটু। এদিকে খালেদা জিয়ার পাশে রয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি। সকাল 11টা নাগাদ দেশে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান। একটি গাড়ি বহর তাকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দেয়। সার্বিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে চিকিৎসার জন্য তার লন্ডন যাত্রা। বৃহস্পতিবার রাতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে আসেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সে সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান কন্যা জাইমা রহমান। দর্শক, আমরা প্রত্যেক ঘন্টার খবরেই কিন্তু আপনাদের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেটটি জানাচ্ছি। এখনও সেটি ব্যতিক্রম হবে না। এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমার সহকর্মীরা। আমার 2 সহকর্মী আমার সঙ্গে ইতিমধ্যে যোগও দিয়েছেন। একটু যেতে চাই প্রথমেই আরেফিন শাকিলের কাছে। শাকিল,
একটু জানতে চাই, বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে খবরটি পেয়েছি তার অবস্থা অপরিবর্তিত। আমরা জানি যদি নতুন কোনো খবর পেতে হয়, যে ব্রিফিংয়ের কথাটি ছিল 1টার দিকে নাগাদ, সেটির জন্য অপেক্ষা করতে হবে। সেটি কখন নাগাদ হতে পারে একটু তথ্য আমাদের জানাবেন, এবং তার পরবর্তী চিকিৎসা যে ধরন সেটিও কিন্তু নির্ভর করছে এই মেডিকেল টিমের পক্ষ থেকে ব্রিফিংয়ের ওপর। ঠিক একটার সময় ব্রিফিং নয়, বিএনপির চেয়ারপারসনের যারা মেডিকেল বোর্ড, দেশ বিদেশের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি অনানুষ্ঠানিকভাবে হয়েছে এবং সেখানে জোবাইদা রহমান তিনি উপস্থিত ছিলেন এবং তার তত্ত্বাবধানে বা তার উপস্থিতিতে সেই বৈঠক হয়েছে। তো বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সন্ধ্যা নাগাদ ডাক্তারদের পক্ষ থেকে একটা ব্রিফিং হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়নি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক বাদেই নয়াপল্টনে একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত নানান বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এবং চিকিৎসকরা আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে তার অবস্থান গতকাল রাত থেকে যে অবনতি হয়েছে, সেই অবনতি হওয়ার পর এখন পর্যন্ত আনচেঞ্জড, অর্থাৎ অপরিবর্তিত, এবং সেই পরিবর্তন যেন হয় বা স্বাস্থ্যের যেন উন্নতি হয় সেই কারণে চেষ্টাটা ডাক্তাররা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। এখন নতুন করে জোবাইদা রহমান যেহেতু এসেছেন এবং তিনিও তার শাশুড়িকে দেখেছেন এবং তিনি এখনও তার শয্যা পাশেই ছিলেন বেশ অনেকক্ষণই, প্রায় 1 ঘণ্টাখানিক তিনি তার সিসিইউতে ছিলেন এবং সেখানে তিনি পুরো বিষয়টা পর্যবেক্ষণ করেন এবং সেখানে মেডিকেল যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে যারা সেই ডক্টর ছিলেন, অর্থাৎ এখানকার দেশ বিদেশি যে ডক্টররা আছেন, চীনের ডক্টর রয়েছেন, যুক্তরাজ্যের যে ডক্টর রয়েছেন, এছাড়া বিএনপি চেয়ারপারসনের জন্য যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের সদস্যরা একসঙ্গে বসে তারা আলাপচারিতা করেছেন এবং বৈঠক করেছেন পরবর্তীতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় এবং বিএনপি চেয়ারপারসনকে রোববার লন্ডনে নেওয়ার যে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে সেটি শেষ পর্যন্ত করা যাবে কিনা সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং তার পরিস্থিতি যেন উন্নতি হয় সেই কারণে কী করণীয় সেগুলোই মূলত এখন সেগুলোই ঠিকঠাক করা হচ্ছে। আমরা একটু, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান 11:15টার সময় তিনি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং তার এই আশাটা পুরোপুরি কভার করেছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। একটু জানতে চাই, যখন জোবাইদা রহমান এসেছিলেন তখন তাকে কারা ওখানে অভ্যর্থনা জানিয়েছেন এবং কি দেখেছিলেন? আসলে আরিফিন, ডাক্তার জোবাইদা রহমানের বাংলাদেশে এই সময় আসাটা যেমন বিশেষ প্রয়োজনীয়, তেমনি অনেক উৎকণ্ঠার জায়গায় তিনি একটি আশার আলো হয়ে এসেছেন, এমনটি বলা চলে। তো এখানে আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে আগ্রহ ছিল তার ভিত্তিতে দল থেকে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল যে অতিরিক্ত লোক সমাগম করে যেন এখানে তার আসার যেই পথ সেখানে বিঘ্ন ঘটানো না হয়। তো সেই নির্দেশনাটি নেতাকর্মীরা অনেকটা অনুসরণ করেছেন এবং আমরা সেই অনুযায়ী আসলে ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিষয়গুলো দেখেছি। আমরা দেখেছি যে ডাক্তার জোবাইদা রহমান 10:43 তিনি বাংলাদেশে অবতরণ করেন, বাংলাদেশ বিমান একটি ফ্লাইটে, এবং এরপরে তাকে সেখানে এয়ারপোর্টে ছিলেন ডক্টর বিলি ছিলেন, তার সঙ্গে দেখা হয়েছে কিনা? রিচার্ড বিলির এই যে তিনি 3 ডিসেম্বর এসলেন, আসার পর থেকে তিনি এখানে আসলে তার চিকিৎসা ব্যবস্থাপনা পুরোপুরি পর্যবেক্ষণ করেছেন। তো সেই বিষয়ে তিনি একটি ব্রিফ দিয়ে গেছেন ডাক্তার জোবাইদা রহমানকে এবং তিনি সেটি আসলে চিকিৎসার যে বিষয়গুলো সেখানে এই বিষয়গুলোই বেশি প্রাধান্য পেয়েছে। এরপরে কিন্তু রিচার্ড বিলি চলে গেছেন, তাকে এর পরবর্তীতে তার বড় বোন শাহিনা খান জামান ছোট বোন এবং তার স্বামী আমরা দেখেছি যে এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবং আব্দুল সাত্তার তিনিও উপস্থিত ছিলেন সেখানে। তারা অভ্যর্থনা জানিয়ে সেখানে আমরা দেখেছি যে স্বল্প প্রোটোকলে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন খুব বেশি আমরা সেখানে উপস্থিতি দেখিনি। এর পাশাপাশি গাড়ি বহরটিও বেশ ছোট ছিল এবং তিনি খুব দ্রুতই 11টার পরই আসলে এভারকেয়ার হাসপাতালে চলে আসেন। পরিষ্কার, কারণ একেবারে সাদামাটাভাবে এবং খুব স্বাভাবিকভাবে পরিবেশের উপর ভিত্তি করে বিএনপির চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানকে এয়ারপোর্ট থেকে সরাসরি এভারকেয়ারে নিয়ে আসা হয়েছে। এভারকেয়ারে আসার পরপরই তিনি তার শাশুড়ির শয্যা পাশে গিয়েছেন এবং সেখানে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। সন্ধ্যা নাগাদ ছোঁয়া আমরা ডাক্তারদের পক্ষ থেকে যে ব্রিফিং হওয়ার কথা রয়েছে সেটি হয়তো হবে, সময়সীমা হয়তো আমরা জানবো এর মধ্যে, জানলে নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো। ছোঁয়া। শাকিল জি, এবং আপনাদের সঙ্গে কথা বলে এটিও মনে হচ্ছে একটা শঙ্কা আসলে রয়ে গেছে যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উপরই আসলে নির্ভর করছে স্থিতিশীল হলে তিনি লন্ডন যাবেন কিনা। ধন্যবাদ শাকিল আমাদের সঙ্গে যোগ দিয়ে আপডেট জানানোর জন্য, সেই সাথে শাফিনকেও ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় অন্তর্বর্তী সরকার এবং বিএনপির উদ্যোগে সারা দেশের মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরাও মোনাজাতে অংশ নেন। নয়াপল্টন জামে মসজিদে দলটির পক্ষ থেকে বাদ জুমা দোয়া মোনাজাতের
আয়োজন করা হয়। সেখানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। এদিকে বিএনপির চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনা করে অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ সহ বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। বেগম খালেদা জিয়ার জন্য আরো দোয়া করছি আমরা, তিনি দেশের জন্য যত ভালো কাজগুলো করেছেন আমরা তার ওসিলায় আপনি তাকে সুস্থ করে দেবেন। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানী নয়াপল্টন জামে মসজিদে আছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। তার সঙ্গে একটু যোগ দিয়ে কথা বলতে চাই, আপডেট জানতে চাই। বিজয়, নয়াপল্টন মসজিদে তো বিএনপি মহাসচিব নামাজ আদায় করে দোয়ায় অংশ নিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের জন্য তিনি কি বললেন? খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি সেটি অপরিবর্তিত রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই দোয়ায় অংশ নিয়েছেন এবং নয়াপল্টন জামে মসজিদে তিনি নামাজ আদায় করেছেন এবং নামাজের পর যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে সেই বিশেষ দোয়ায় তিনি আসলে অংশগ্রহণ করেছেন। এর পরবর্তীতে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সেখানে তিনি আমাদেরকে জানান যে কিছুক্ষণ আগেই জোবাইদুর রহমান দেশে এসেছেন এবং তিনি মিটিংয়ে যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সাথে মিটিং করবেন এবং এর পরবর্তীতে খালেদা জিয়ার অবস্থা যদি আসলে ফ্লাই করার মতো হয়, বিদেশ নিয়ে যাওয়ার মতো হয়, তাহলে কিন্তু তাকে আগামী রবিবার আসলে বিদেশ নিয়ে যাওয়া হবে এবং এরই মাঝখানে কিন্তু এখন পর্যন্ত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটাও কিন্তু এখনো পৌঁছায়নি। সেটি যদি আগামীকাল পৌঁছায় এরপরেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে রবিবার দিন বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে কিনা। এছাড়াও তিনি বলেন যে তিনি যখন কারাবদ্ধ অবস্থায় ছিলেন তখন তার চিকিৎসার কিছুটা বিঘ্ন ঘটেছে এবং সেই চিকিৎসায় বিঘ্ন ঘটার কারণে কিন্তু তার অবস্থা বা অসুস্থতার পরিমাণ বেশ বেড়ে গিয়েছে এবং তিনি এখন বেশ ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন এবং টানা 12 দিন ধরে কিন্তু তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন, এমনটি কিন্তু আপনি জানেন। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়া শেষে তিনি তার নয়াপল্টনের যে বিএনপি কার্যালয় রয়েছে সেখানে অবস্থান করছেন, সেখানে গিয়েছেন এবং এছাড়াও যদি বলি যে দেশের অন্যান্য মানুষ, সর্বস্তরের মানুষ যারা রয়েছে ওনাদের সাথেও কথা হয়েছে, যারা নামাজ করে বের হয়েছে তাদের সাথেও কথা হয়েছে, তারাও আসলে বেগম জিয়ার জন্য দোয়া করছেন এবং তারা চান যে তিনি যেন দ্রুত আসলে সুস্থ হয়ে যান। এবং দোয়া মোনাজাতে যে ব্যাপক জনসমাগম হয়েছে সেটি আপনার পেছনে আমরা দেখছিলাম। ধন্যবাদ বিজয় যোগ দেওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। পূজার মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়। সেখানে বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসেন, সেজন্য সর্বস্তরের মানুষকে তার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়। জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিবাদী সরকার। হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। মাগুরায় এই কথাই বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 15 ফেব্রুয়ারির মধ্যে সকল দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন দলগুলোর সাথে আলোচনাও সম্পন্ন করে ফেলেছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার কি, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যালোচনা করছে ভারত। এছাড়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না জানান তৌহিদ হোসেন। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে, এই ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই। শুক্রবার সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে এই দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় দুর্যোগ মোকাবেলায় ৫৫,০০০ ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়ার কথা জানান উপদেষ্টা। বিশেষ অবদানে ২২ জনকে দেয়া হয় সম্মাননাও। যে কোনো সময় ফায়ার সার্ভিসের পাশে ভলান্টিয়াররা পাশে থাকবে সেই প্রত্যাশা তার। ভলান্টিয়ারদের আরও কিছু সুযোগ সুবিধা দেয়া যায় কিনা সেই বিষয়েও সরকার ভাবছেন বলে জানান উপদেষ্টা। এ সময় বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। এই আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমান্ড করতে পারবে। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় আজকের এই পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ। সকাল থেকেই চট্টগ্রাম, খুলনা, হবিগঞ্জের বিভিন্ন স্কুলে শুরু হয় পরীক্ষা। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাবনা, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। অভিভাবকদের কেউ কেউ বলছেন, শিক্ষকদের আন্দোলনের জেরে পরীক্ষার সময় শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে মানসিক চাপে পড়ছে ছাত্রছাত্রীরা। প্রস্তুতি নিয়েছিলাম রবি সোমবারের, কিন্তু সেই প্রস্তুতিটা ব্যাঘাত ঘটেছে, যার জন্য আমরা আজকের পরীক্ষার প্রস্তুতিটা একদমই নিতে পারিনি। আমাদের আইএমএতে বন্ধ ছিল 2 দিনের মতো, এখন আইএমএতে বন্ধের জন্য আমরা প্রিপারেশনের জন্য মাত্র 1 রাত সময় পেয়েছি। মাঝখানে যে স্থগিত গেছে এই কারণে তো মনে করেন যে পড়ালেখার স্পিডটা কমে গেছে, বাচ্চাদের মধ্যেও একটা বোরিং লাগা চলে আসছে। যারা এতদিন নির্বাচন করেছে তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই কথা বলেন। মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ আর লুটেরা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না, বিকল্প হিসেবে ইসলাম ও দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। তিনি আরো বলেন, সরকারকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এ সময় দেশকে নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শিক্ষা খাতে দেশের প্রতিটি বাজেটে বাংলাদেশ গড়বার দায়িত্ব তাদেরকে নিতে হবে। ইসলামী ছাত্র যে আমার প্রার্থীকে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না। আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে প্রধান উপদেষ্টার কাছে জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী এমন দাবি জানান, হুঁশিয়ারি দেন, এ সময়ের মধ্যে গেজেট না হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
দীর্ঘদিনের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কোনো গড়িমসি মানা হবে না। দ্রুতই গেজেট প্রকাশ করে জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকরের দাবি জানানো হয়। বেতন ও পদ বৈষম্য নিরসন করে সরকারি কর্মচারীদের বৈষম্য দূর হবে বলে আশা প্রকাশ করেন নেতারা। মহাসমাবেশে বিভাগ, জেলা ও উপজেলা থেকে সরকারি কর্মচারীরা যোগ দেন। কমিশনের বক্তব্য ছাড়া, কমিশনের সুপারিশ ছাড়া আমাদের অসহায়, গরিব, হতদরিদ্র, খেটে খাওয়া কর্মচারী, শ্রমিক কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সরাসরি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তাব দেবেন। বান্দরবানের জনমানব শূন্য পাহাড়ি এক সড়কে মিলেছে কোটি টাকার অনিয়মের অভিযোগ। 2013 সালে নির্মিত হলেও কোনো চাহিদা না থাকায় ব্যবহারের বাইরে ছিল সড়কটি। কিন্তু এক যুগ পর হঠাৎই সেই নির্জন রাস্তায় শুরু হয়েছে নতুন করে কার্পেটিং কাজ। শুধু তাই নয়, সেখানে ব্যবহার করা হচ্ছে আগের নির্মাণের পুরানো ইট। কয়েকজন প্রভাবশালী সুবিধার জন্য অর্থের এমন নয় ছয় অভিযোগ স্থানীয়দের। জনমানব শূন্য পাহাড়ি পথ, নেই কোনো গ্রাম, নেই কোনো যাত্রী। তবুও 2013 সালে বান্দরবানে টাইগারপাড়া থেকে রেইসা আর্মি ক্যাম্প পর্যন্ত এই সড়কটি নির্মাণ করেছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এক যুগ পর আবারও মেরামত করা হচ্ছে সড়কটি, তবে সেখানে নতুন ইটের বদলে ব্যবহার হচ্ছে সড়কের পুরনো ইট। এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। ওখানে তো কোনো গাড়ির রাস্তা না, ওটা হবার কথাও না। কোনো গ্রাম নাই, পাড়া নাই, কোনো নাই, এই রাস্তাটা যেতে যায় ওই আর্মি ক্যাম্পের পর্যন্ত। অভিযোগ রয়েছে জনমানবহীন পথে কোটি টাকা ঢালার কারণ কয়েকজন প্রভাবশালীর বাগান বাড়িতে অবাধ যাতায়াত নিশ্চিত করা। জায়গা জমির মান উন্নয়ন করার জন্য এলজিডি অফিসের কিছু কর্মকর্তা এবং ঠিকাদার সমন্বয়ে এখানে তারা একটি জনমানবহীন জায়গায় সেই কাজটা করতেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে তাদের নির্মিত রাস্তায় নতুন করে কার্পেটিং করতে কোনো ছাড়পত্র নেয়নি এলজিডি, আর পুরনো ইট ব্যবহারের বিষয়ে জানে না সংস্থাটি। এলজিডি কর্তৃক রাস্তাটি উন্নয়ন করা হচ্ছে, কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে কোনো অনাপত্তিপত্র নেননি। এসব অনিয়মের বিষয়ে জানতে ইতিমধ্যে আইনজীবীর মাধ্যমে এলজিডি কর্তৃপক্ষকে উকিল নোটিশও দিয়েছে এক ব্যক্তি। টেন্ডারের চুক্তিপত্রের বাইরে গিয়ে ভিন্ন একটা স্থানে কেন উন্নয়ন সরকারের জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে কেন নির্মাণ কাজ হচ্ছে, কার স্বার্থে হচ্ছে, কেন হচ্ছে, এই ধরনের কোনো ব্যাখ্যা উনি আজকে পর্যন্ত কি করেন নাই, প্রদান করেন নাই। তবে এ নিয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। পূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দ্বারা উন্নয়ন করা হয়েছিল। পরবর্তীতে 2006 সালে রাস্তাটি এলজিডির গেজেটভুক্ত হয়। রাস্তাটির নাম যৌথকামার টাইগারপাড়া সড়ক। জনবসতিপূর্ণ এলাকার প্রকৃত সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা পাহাড়ে বসবাসকারীদের। শহীদুল সুমন, যমুনা নিউজ। রাজশাহী নগরীতে প্রাচীন একটি রাজবাড়ি নিলামে বিক্রি করা হচ্ছে মাত্র 1.5 লাখ টাকায়। কিনে নেয়ার পর ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙেও ফেলা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদরা। তারা বলছেন, প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙে ফেলা উচিত হয়নি। জেলা প্রশাসন বলছে এটি অর্পিত সম্পত্তি। তারপরও কাজ বন্ধ রাখতে আপাতত নির্দেশ দিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে করণীয় জানতে চিঠি দেওয়া হয়েছে। প্রাচীন এই বাড়িটি ভেঙে ঘুরিয়ে দেওয়ার পরে এক নজর দেখতে এসেছেন এলাকাবাসী। রাজশাহী মহানগরীর সিপাহীপাড়া এলাকায় 15 কাঠার উপরে এই বাড়িটি বানিয়েছিলেন দীঘাপতিয়া রাজা হেমন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। আর জনশ্রুতি রয়েছে, মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া রাজবাড়ি থেকে রাজশাহী এলে এই বাড়িতেই থাকতেন। নাগলিঙ্গম ফুলের গাছটির পাশে প্রাচীন এই বাড়িটির কালের সাক্ষী হয়েছিল দীর্ঘ সময়। সম্প্রতি মাত্র 1.5 লাখ টাকায় নিলামে বিক্রির পর ভেঙে ফেলা হয়েছে সেই রাজবাড়িটি। একটা প্রাচীন নিদর্শন ছিল, এটা একটা ঐতিহ্য ছিল বাংলাদেশের। তো আমাদের অবশ্যই খারাপ লাগছে যে বিষয়টা দেখে। পুরোনো বাড়িগুলো যদি ভেঙে ফেলে
আমাদের রাজশাহীর যে প্রজন্মগুলো আসছে তারা রাজশাহীর ইতিহাসটা কতটুকু বুঝতে পারবে। ইতিহাসবিদরা বলছেন বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ না করে এভাবে ভেঙে ফেলার মাধ্যমে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারিয়ে গেল। প্রশাসনের উচিত ছিল যে বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা। এইভাবে যদি রাজশাহী শহরের সমস্ত পুরাতন স্থাপনা এবং যে পুরাতন ভবন যেগুলি আছে সেগুলো যদি একে একে নষ্ট হয়ে যায়, 1772 সালে তখন রাজশাহী জেলা সৃষ্টি হয়েছিল, তার যে একটা ইতিহাস ঐতিহ্য সেটি কিন্তু ধীরে ধীরে মুছে যাবে। আমরা যেটা দেখতে পেলাম 5-6টা সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘরের নিচে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করছি যে এটা আসলে ভেন্টিলেশনেরই একটা অংশ। জেলা প্রশাসন বলছে এটি একটি অর্পিত সম্পত্তি। তবে রাজবাড়ির বিষয়টি জানার পর তারা এখন কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে সরজমিনে আসার জন্য। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এই বিষয়টি ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে যদি এই স্থানটির কোনো প্রত্নতাত্ত্বিক ভ্যালু থাকে তাহলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত যেভাবে এটাকে সংরক্ষণ করা যায় সেভাবে আমরা ব্যবস্থা নেব। রাজপরিবার চলে যাওয়ার পর এই বাড়িটি খালি পড়েছিল। স্বাধীনতার পর ভাষা সংগ্রামী মনোয়ারা রহমানকে বাড়িটি ইজারা দেয় সরকার। এই বাড়িতেই তিনি নারীদের কুটির শিল্প প্রতিষ্ঠান নামের একটি সংগঠন চালাতেন। 2009 সালে মনোয়ারা রহমান মারা যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ভোজ্য তেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দেননি ব্যবসায়ীরা। বর্ধিত দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন, চড়া চাল ডাল সহ মশলার দরও। রমজানের আগে নিত্যপণ্যের বাজারের এমন দশায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে নতুন টেনশনের নাম সয়াবিন তেল। হঠাৎ করে দাম বেড়েছে লিটারে 9 টাকা। এটিকে বাণিজ্য মন্ত্রণালয় অযৌক্তিক বললেও তাতে কি আদৌ কিছু যায় আসে? ছুটির দিনে রাজধানীর মহাখালী বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে সেই বর্ধিত দামেই। তার মানে সরকার ব্যবসায়ীদের দাম কমানোর আহ্বান জানালেও কেউ কথা রাখেনি। অথচ কদিন আগেও 189 টাকা লিটারে যে তেল মিলেছে এখন তা কিনতে হচ্ছে প্রায় 200 টাকায়। সয়াবিন তেলের মতো জরুরি পণ্যের দাম বাড়ায় বেশ ভোগান্তিতে সীমিত ও মধ্য আয়ের মানুষ। যে পরিস্থিতি এখন দেশে চলতেছে দ্রব্যমূল্যের, আমরা সাধারণ জনগণ মনে করেন চাকরি করে খাই, যারা নিম্নমানের মানুষ তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের যে হারে বেতন বছরে একবার বাড়তেছে, গত সপ্তাহে ছিল 189 টাকা, এখন 8-9 টাকা বাইরে সয়াবিন তেল। এখন আমরা হলো গরিব, আমরা গার্মেন্টস শ্রমিক, এখন আমরা যে বেতন পাই পরিবার পরিজন নিয়ে চলতে অক্ষম। দোকানিদের অভিযোগ লাভের গুড় খাচ্ছেন কর্পোরেট বেনিয়ারা। আগের মতোই লিটারে সেই 5 টাকাই লাভ করছেন তারা। এখন হলো 198 টাকা। আমাদের লাভ আগেরটাই আছে, মানে লিটার প্রতি আমাদের 5 টাকা করে লাভ থাকে আর কি। এখনো পরিপূর্ণভাবে সবগুলো আসে নাই, মাত্র 2 লিটার আসছে। আর 5 লিটার আমরা 1 কার্টুন নিচ্ছি, আগের কিছু আছে, এখন আগেরটাই বিক্রি করতেছি। 5 লিটার এখনো কাস্টমারের হাতে আমরা দেই নাই। এদিকে চালের বাজারে দুর্দিন থামছে না। শোনা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, কিন্তু দেশের বাজারে এখনও চড়া। সরু চালের জন্য গুনতে হবে 70 থেকে 85 টাকা কেজি প্রতি। আবার ভাতের সাথে যে আরামে একটু ডাল খাবেন সে জো নেই, কেননা দেশি মসুরের দাম এখন 150 টাকা। ছেড়ে কথা বলছে না আটা ময়দাও। দ্রব্যমূল্য চালের দাম আগের মতোই আছে, দাম কমে নাই, কিন্তু ক্রেতা নাই। যে পরিমাণ মানুষের ইনকামের সোর্স দরকার তত পরিমাণ মানুষ সেরকম ইনকাম নাই, কারণ হচ্ছে একজনের ব্যবসা বিক্রি আমাদের কম। আদা রসুনের পাশাপাশি মশলার বাজারেও ঊর্ধ্বগতির খবর মিলছে। রোজার আগেই এমন দশা, তাহলে রমজান শুরু হলে কিভাবে টিকে থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। হালি পেঁয়াজের মৌসুম শেষ আর মরিকাটা আসতে বাকি আরও প্রায় 15 দিন। এর মাঝে রাজধানীতে পণ্যটির দাম আরেক দফা বেড়েছে। এজন্য যোগানের ঘাটতিকেই দুষছেন ব্যবসায়ীরা, আর বাজারে এসে পিলে চমকে উঠছেন ক্রেতারা। এর বাইরে সবজির দোকানে গত বছরের মতো স্বস্তি নেই। এখনও 100 টাকার বেশি গুনতে হবে একাধিক পণ্যের জন্য। বাকিটা জানাচ্ছেন আমার সহকর্মীরা। গত বছরের সাথে যদি এই বছরের শীতের সবজির বাজার তুলনা করি তাহলে কিন্তু বলতে হবে খুব বেশি দাম সেই তুলনায় কমেনি, তবে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি উদাহরণ দিই, গত বছরের এই সময়টায় বেশিরভাগ সবজি আসলে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেই দামই কিন্তু এখন 70 থেকে 80 টাকা কেজি হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ছুটির দিনে নতুন বাজারে আসলে একরকম ক্রেতাদের আনাগোনা কম, তার উপর আমরা দেখতে পাচ্ছি যে টমেটোর কেজি এখন 100 টাকা হাঁকা হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি এগুলোর দামও কিন্তু 50 থেকে 60 টাকা পিস হিসেবে
হিসেবে ওঠানামা করছে। একটু সমস্যা হচ্ছিল বৃষ্টিপাতের জন্য, অনেকটা আমি আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাবো। আপনি আস্তে আস্তে সবজির দাম কমে, অনেক তো সবজির দাম অনেক কমে আসছে। গত 7 দিন আগেও আমরা যে পেঁয়াজের কেজি 100 থেকে 110 টাকা কেজি রেখেছি, সেই দাম এখন হঠাৎ করে 130 টাকা, কোনো কোনো দোকানে 140 টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ আসতে আর মাত্র 10 থেকে 15 দিন বাকি, এবং হালিক মৌসুমের যে পেঁয়াজ সেটি একদমই শেষ পর্যায়ে বলা যায়। এই যে মাঝের সময়টায়, এই সময়টাই কিন্তু পেঁয়াজের দাম একটু বেশি থাকবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা এগুলা স্টকে রাখে, যখনই তাদের প্রয়োজন হয় তখনই তারা বাড়িয়ে ফেলে। পর্যাপ্ত পরিমাণ আগের মতন পেঁয়াজ নাই, পুরান পেঁয়াজটা। নতুন পেঁয়াজটা যদি আবার বাজারে ওঠে তাহলে কিছুটা কমবে। পরে আমরা গোপালগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ। গোপালগঞ্জের শীতের সবজির বাজার কিন্তু এখন জমে উঠেছে, কিন্তু সেই তুলনায় সবজির দাম কিন্তু কমেনি, প্রতিটি সবজিরই দাম চড়া। বিক্রেতারা বলছেন কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে সবজি বাজারে আসছে না, যে কারণে সবজির দাম বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছগাছালি অনেক নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার কারণে আজ সবজির দাম অনেক বেশি। অন্যদিকে ক্রেতারা বলছেন যে সবজি বাজারে থাকলেও তা তাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে বলে তারা জানান। আরো কম থাকার কথা ছিল, কিন্তু সেটা নাই, ক্রয় ক্ষমতার বাইরে। উত্তরাঞ্চলের সবজির বাজারের খবর জানতে সহকর্মী নাজমুল হোসেনের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সবচেয়ে বড় সবজি বাজার জিয়া বাজারে। এইখানটায় শীতকালীন সবজি কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল এই বাজারে নিয়ে এসে বিক্রি করে। এখানটা সর্বনিম্ন মূল্য যাচ্ছে সবজির মূলা 7 থেকে 10 টাকা পাইকারি, এবং সর্বোচ্চ দাম যাচ্ছে 80 থেকে 100 টাকা করলার দাম। সেট ভাড়া দেওয়া লাগে দিন 200-300 টাকা, সব তো মাল তুলে নিয়ে তারপরে 2-20 লাভ করে খায়। বিক্রেতাদের কাছে যে জানতে পেরেছি, তাদের পরিবহন খরচ, হাটের খরচগুলো ধরে তারা এই উৎপাদিত পণ্যটা বাজার থেকে কিনে নিয়ে যে বিক্রি করে, ফলে সাধারণ ক্রেতা রয়েছে তাদের কাছে দামটা বেশি হাঁকানো হয়। এই যে এইটার দাম 40 টাকা, তাহলে এটা শীতকালে বাজার হিসেবে এটার দাম বেশি হল না? বাজারে হিসেবে প্রতিফলনটা পাইনি, এখন পর্যন্ত তুলনামূলক দাম বেশি। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ সবজির বাজারের দর। ঝিনাইদহের কালীগঞ্জে চিনিকলের মাঠ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মোবারকগঞ্জ চিনিকলের মাঠ থেকে উদ্ধার করা হয় মরদেহটি। নিহতের নাম ওমর শেখ। পুলিশ জানায় সকালে মাঠে ওমরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় রশি বাঁধার চিহ্ন ছিল। গতকাল বিকেলে নিজ বাড়ি থেকে নসিমন নিয়ে বের হন ওমর। ফরিদপুরে একটি বহুতল ভবনের এক পাশ ধসে পড়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত ভবনটির পাশেই একটি বহুতল ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। দুপুরের দিকে শহরের নীলটুলি এলাকায় মুজিব সড়কে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভবনটিতে বেস্ট বাইয়ের শোরুম আছে। শোরুমের কর্মীরা জানান, তারা সকালে এসে ফ্লোরের টাইলসে ফাটল দেখতে পান। ফাটল ধীরে ধীরে বড় হতে থাকে, এক পর্যায়ে ধসে পড়ে ভবনটির এক পাশ। ভবন মালিক জানান, পাইলিং কাজ সমাধান করার জন্য ওই জায়গার মালিককে বারবার অনুরোধও করা হয়েছিল, কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করেননি, যার কারণেই আজকের এই দুর্ঘটনা। এই ঘটনার বিচার দাবি করেন তিনি। আর অভিযুক্ত সঞ্জয় সাহার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সকাল থেকে ফাটল বুঝতে পারতেছি, ফাটল বোঝার পরে আমরা কাউন্টারটা শুধু চাপাইতে পারি, তারপরে আসলে এক সাইডে ভেঙে যায়। রাতের অন্ধকারে এই কাজটা কয়েকটা সন্ত্রাসী, এই সন্ত্রাসীগুলো রাতের অন্ধকারে আমার বিল্ডিংটা এসে ভাঙলো আর আমারই করলো। পাবনায় সম্প্রতি পশুর প্রতি নির্মমতার প্রতিচ্ছবি দেখেছে দেশবাসী। এর বিপরীতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক তরুণ তৈরি করেছেন অনন্য দৃষ্টান্ত। মানুষ যেখানে বেওয়ারিশ কুকুর দেখলে পাশ কাটিয়ে চলে যায়, সেখানে জিএম রনি নামের এক যুবক প্রায় 30টি কুকুরকে প্রতিদিন 3 বেলা খাবার খাওয়ান। শুরুতে পরিবারের সমর্থন না থাকলেও এখন তারাই রনির সবচেয়ে বড় শক্তি। পাবনায় সম্প্রতি কুকুর ছানার সাথে নির্মমতার ঘটনায় হতবাক হয়ে পড়ে দেশের মানুষ। 8টা কুকুর ছানাকে বস্তাবন্দি করে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত নারীকে গ্রেফতারও করে পুলিশ। সেই ঘটনার বিপরীত চিত্র দেখা যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এ যেন নিষ্ঠুরতার মাঝে মানবিকতার নীরব শান্ত প্রতিবাদ।
ঘাঘর বাজারে প্রতিদিন 3 বেলা খাবার নিয়ে 25 থেকে 30টি কুকুরের মাঝেই সময় কাটান জিএম রনি। পেশায় মোবাইল মেকানিক, কিন্তু হৃদয়ে জায়গা শুধু অবলা প্রাণীদের জন্য। করোনাকালীন লকডাউনে যখন বাজার হোটেল সব বন্ধ হয়ে যায়, খাদ্যের অভাবে জীবন মৃত্যুর লড়াইয়ে পড়ে কুকুরগুলো। ঠিক তখনই নিজের বাড়িতে রান্না করে খাবার পৌঁছে দিতে শুরু করেন রনি। প্রথম কয়েকটা দোকান থেকে একটা রুটি কিনে দেওয়া শুরু করলাম, এরপর থেকেই ভালো লাগা যে কিভাবে করা যায়। এরপর থেকে সংখ্যায় বাড়তে থাকে। আসলে এরপর থেকে আমি বাড়িতে ভাত রান্না করে নিয়ে আসার চেষ্টা করি, কারণ রুটি তো কিনে আসলে আমার তো স্বল্প ইনকামে আমি পারতেছিলাম না। আমি আগে ওদের খাওয়াই, তারপরে আমি নিজে খাই। আমি ওদের অভুক্ত রেখে আমি আসলে আমার খেতে পারি না। প্রথম দিকে পরিবারে কিছুটা আপত্তি থাকলেও এখন তারাই রনির সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন আলাদা করে কুকুরগুলোর জন্য ভাত রান্না করেন রনির স্ত্রী। স্বজনদের অনেকেই এখন যুক্ত হয়েছেন এই মানবিক কাজে। যত বেয়ারিশ কুকুর আছে সবগুলিরই সে সবসময় খাবার দেওয়ার চেষ্টা করে। তারপরে অসুস্থ থাকলে সেইগুলির চিকিৎসা দেওয়ার জন্য সে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ দেয়। আমরা প্রথমে উপহাস করছি, কিন্তু পরে কিন্তু দেখতেছি যে না, এটা তো অনেক ভালো কাজ। আমরা অনুপ্রাণিত হই যে ভাইয়ের কাছ থেকে কিছু শিখতে। মানুষের প্রতি ভালোবাসা যেমন মানবিকতা, তেমনি প্রাণীর প্রতিও ভালোবাসা সেই মানবতারই অবিচ্ছেদ্য অংশ। রনির উদ্যোগ হয়তো বদলে দিতে পারে অনেকের মনোভাব, বলছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। আবেদনকারীর বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রমাণ মিললেই আর H1B ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এই ধরনের ভিসা আবেদন আরও কঠোরভাবে যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার মার্কিন পররাষ্ট্র বিভাগের একটি অভ্যন্তরীণ নথিতে এমন তথ্য মিলেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এর আগে সব মার্কিন দূতাবাসকে H1B আবেদনকারী ও তাদের সঙ্গে ভ্রমণ ইচ্ছুক পরিবারের সদস্যদের জীবন বৃত্তান্ত এবং লিঙ্কডইন প্রোফাইল খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। মূলত H1B ভিসার মাধ্যমে প্রযুক্তি খাতের জন্য ভারত ও চীন সহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ দেয় যুক্তরাষ্ট্র। গাজায় নিহত হয়েছে ইসরায়েল সমর্থিত গোষ্ঠীর নেতা ইয়াসের আবু শাবাব। এই তথ্য নিশ্চিত করেছে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম। তার বিরুদ্ধে উপত্যকায় প্রবেশ করা ত্রাণ ও মানবিক সহায়তা লুটপাটের অভিযোগ রয়েছে। পাশাপাশি ইসরায়েলের হয়ে হামাসের বিরুদ্ধে কাজ করার অভিযোগও জোরালো। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানায়, স্থানীয় গাজাবাসীদের সাথে সংঘর্ষের সময় সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যু নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রশাসন। ফিলিস্তিনি হওয়া সত্ত্বেও ইসরায়েলের পক্ষ থেকে গুপ্তচর বৃত্তি এবং সশস্ত্র লড়াইয়ের জন্য সমালোচিত ছিল মিলিশিয়া নেতা আবু শাবাব। হামাসকে দমাতে ইসরায়েলের হয়ে সরাসরি লড়াই করেছে শাবাবের পপুলার ফ্রন্ট। সশস্ত্র গোষ্ঠীটির মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বিভিন্ন তথ্য পাচার করা হতো ইসরায়েলের কাছে। ফলে ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলের তাবেদার হিসেবে পরিচিত ছিল আততায়ীর হামলায় নিহত হওয়া আবু শাবাব। আবু শাবাবের মৃত্যুর খবর শোনার সাথে সাথে উল্লাসে মাতেন ফিলিস্তিনের সাধারণ মানুষ। বিতরণ করা হয় মিষ্টি। এই মিলিশিয়া নেতার মৃত্যুর মাধ্যমে ইসরায়েলের এক তাবেদারের পতন হয়েছে বলে জানান ফিলিস্তিনিরা। ইসরায়েলপন্থী সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্টের প্রধান নেতা ছিলেন ইয়াসের আবু শাবাব। ইসরায়েলের পক্ষ হয়ে হামাসের বিরুদ্ধে কাজ করতে গোষ্ঠীটি। ফলে সাধারণ ফিলিস্তিনিদের কাছে তার পরিচয় ছিল ষড়যন্ত্রকারী এবং ইসরায়েলের তাবেদার হিসাবে। মূলত দক্ষিণ গাজার বেদুইন তারাবিন জাতিগোষ্ঠীর নেতা ছিল শাবাব। 30 বছর বয়সে এই নেতার উত্থান হয় গেল বছর একটি মিলিশিয়া বাহিনী গঠনের মাধ্যমে। এর আগে পর্যন্ত তেমন পরিচিতি ছিল না শাবাবের। চলতি বছরের মাঝামাঝি সময় আলোচনায় আসে শাবাবের পপুলার ফোর্সের নাম। শতাধিক সশস্ত্র সদস্য রয়েছে গোষ্ঠীটির। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, মূলত ইসরায়েলের অর্থায়ন এবং সামরিক সহায়তায় গড়ে উঠেছে এই গোষ্ঠীটি, যার প্রধান কাজই ছিল হামাসের বিরুদ্ধে লড়াই করা। সময়ের সাথে সাথে হামাস বিরোধী বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে শাবাবের পপুলার ফোর্স। ইসরায়েলি বাহিনীর কাছে হামাস সদস্যদের অবস্থান সহ বিভিন্ন গোপন তথ্য সরবরাহ করতে সদস্যরা। এর পাশাপাশি ত্রাণ লুটের কাজও করত শাবাবের বাহিনী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
গাজায় শুরু হয়েছে ধ্বংসপ্রাপ্ত ঐতিহ্যবাহী নানা স্থাপনা পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ। দীর্ঘ 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শত শত বছরের ইতিহাস ধরে রাখা নানা নিদর্শন। এসব স্থাপনা পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না হলেও তা পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইউনেস্কো, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে $133 মিলিয়ন। ইসরায়েলি বর্বরতার শিকার হওয়ার আগে গাজার গ্রেট ওমারি মসজিদের দৃশ্য এটি। এখন যা রীতিমতো ধ্বংসস্তূপ। ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনাটিকে কিছুটা হলেও আগের রূপে ফেরাতে চলছে প্রাণপণ চেষ্টা। আইডিএফ এর হামলায় ব্যাপক ক্ষতির শিকার হয় ওল্ড সিটির এই প্রাচীন উপাসনালয়। তেল আবিবের দাবি, মসজিদের নিচে যোদ্ধাদের ব্যবহৃত একটি সুড়ঙ্গ ধ্বংস করতে গিয়ে চালানো হয়েছে এ হামলা। তবে ফিলিস্তিনিরা বলছে সুড়ঙ্গের কোনো চিহ্নও নেই সেখানে, বরং গাজার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করাই ছিল ইসরায়েলের লক্ষ্য। কেবল গ্রেট ওমারি মস্কি নয়, ধ্বংস হয়েছে পাশাস প্যালেস আর বারকুক ক্যাসেলের মতো নানান ঐতিহাসিক নিদর্শন। এগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাটা প্রায় অসম্ভব হলেও শুরু হয়েছে পুনরুদ্ধার কার্যক্রম। এই স্থাপনাগুলোকে আগের অবস্থায় পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে যতটা সম্ভব মূল আকৃতির কাছাকাছি অবস্থায় পুনর্গঠন করা যেতে পারে। এসব গুরুত্বপূর্ণ স্থাপনা পুনরুদ্ধারে 3 ধাপের পরিকল্পনা হাতে নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইউনেস্কো, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে $133 মিলিয়ন। যদিও গাজার সব সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থাপনা অন্তর্ভুক্ত নয় এতে। যেসব ঐতিহাসিক নিদর্শন ভেঙে পড়ার তীব্র ঝুঁকিতে রয়েছে সেগুলোকে টিকিয়ে রাখাই হচ্ছে প্রথম ধাপের লক্ষ্য। তবে সাদা সিমেন্ট ও জিপসামের মতো প্রয়োজনীয় উপকরণের প্রবল সংকটের ফলে কঠিন হয়ে পড়েছে এ কাজ। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। মৃত্যুকূপ ফিলিস্তিনে একমাত্র আশার আলো ফুটবল। খেলাটিকে ঘিরে উৎসাহের কমতি নেই গাজাবাসীর। গোলা বারুদের আতঙ্ক ভুলে গিয়ে খান ইউনিসের পথে ঘাটে রেস্টুরেন্টগুলোয় টেলিভিশন সেটের সামনে উপভোগ করছেন খেলা। ফুটবলের মাধ্যমেই আত্মার সাথে জীবনের মেলবন্ধন খুঁজে নিয়েছেন সমর্থকরা। যেখানে প্রতিটি মুহূর্তে হাতছানি দেয় মৃত্যু, সেই গাজা শহর যেন ফুটবলকে ঘিরে বুনছে বেঁচে থাকার অবলম্বন। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে নতুন স্বপ্নের সঞ্চার ঘটাচ্ছে ফিলিস্তিন জাতীয় ফুটবল দল। কাতারে অনুষ্ঠিত আরব কাপকে ঘিরে খান ইউনিসের রেস্টুরেন্টগুলোতে পড়েছে সেই আমেজ। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে সব চোখ ছিল টেলিভিশন সেটের সামনে। ক্ষণিকের জন্য গোলা বারুদের আতঙ্ক ভুলে গিয়ে ফিলিস্তিনের জনগণ মাতলেন ফুটবল আনন্দে। ফুটবল আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের মধ্যে এখান থেকেই বিনোদন পাই আমরা। আমি মনে করি প্রত্যেক ফিলিস্তিনির দায়িত্ব আমাদের জাতীয় দলকে সমর্থন করা। আরব কাপে তিউনিসিয়ার সঙ্গে টানটান উত্তেজনার ম্যাচ শেষ পর্যন্ত ফিলিস্তিন ড্র করলেও সেখানে জয়ের সমান আনন্দ খুঁজে পাচ্ছেন সমর্থকরা। এই ম্যাচের মাধ্যমে আমরা আকাশসম আনন্দ খুঁজে পেয়েছি। এই ড্র আমাদের জয়ের সমান আনন্দ দিয়েছে। ফুটবল এখানে আত্মার সাথে জীবনের মেলবন্ধন তৈরি করে। যুদ্ধ বিধ্বস্ত দেশটি চরম সংকটের মধ্য দিয়ে পার করছে সময়। তবে 90 মিনিটের এই খেলাটির প্রতি ভালোবাসা শিশু থেকে বড় সকলের মাঝেই বিরাজ করছে সমানভাবে। সত্যি বলতে যুদ্ধের ফলে আমাদের এখানে বিনোদনের বেশ অভাব রয়েছে। ঘর কিংবা অঙ্গহারা মানুষের জন্য দুঃসহ স্মৃতি ভুলিয়ে রাখতে ফুটবল বড় নিয়ামক হিসেবে কাজ করে। এই খেলা জাতীয় জনগণের জন্য অনেক বড় আনন্দের উপলক্ষ। দেশের মানুষের ভালোবাসার জবাব ভালোভাবেই দিচ্ছে ফিলিস্তিন জাতীয় ফুটবল দল। 2027 এশিয়া কাপ নিশ্চিতের পাশাপাশি 2026 বিশ্বকাপে অংশ নেওয়ার দৌড়ে খুব কাছাকাছিতে অবস্থান করছে তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, সংবাদ শেষ করব, তবে বাংলাদেশের একটি খবর জানিয়ে। 7ম ক্যারামে বিশ্বকাপে সাফল্য পেয়েছে বাংলাদেশ। পুরুষদের দলগত ইভেন্টে মালদ্বীপকে 2-1 গেমে হারিয়ে 3য় স্থান অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের এমন অর্জন অভিনন্দন জানায় বাংলাদেশ ক্যারাম ফেডারেশন। পুরুষদের দলগত এই ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত, রানার্স আপ হয়েছে শ্রীলঙ্কা। এর আগে বিশ্বকাপে অংশ নিতে গত 30 নভেম্বর মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে 11 সদস্যের বাংলাদেশ দল।
3 ধাপের বাছাই প্রক্রিয়া শেষে 4 জন পুরুষ ও 4 জন নারী চূড়ান্তভাবে জায়গা করে নেন। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, ইতালি সহ 20টিরও বেশি দেশ অংশ নেয়। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।